বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি কয়েক মাস আগে রিলিজ হয়েছে, যার নাম হলো ব্রাহ্মায়ুগাম। এটি মূলত একটি মালায়ালাম হরর মুভি এবং আগেই বলে রাখি, মুভিটি বর্তমান সময়ের হলেও এটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে, কারণ মুভিটিকে পুরনো সময়ের হিসেবে দেখানোর জন্য ডিরেক্টর এই সিদ্ধান্ত নিয়েছেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মুভিটি কেমন হয়েছে। গল্পের শুরু হয় দুজন লোককে দেখিয়ে, যাদের নাম হলো থেভান ও কোরা, যারা জঙ্গলের মধ্যে একটু আগুন ধরানোর চেষ্টা করছিল। তারা আসলে পাশের রাজ্যের গায়ক। বর্তমানে সেখানে শত্রুদের হামলা করে দেওয়ায় তারা পালিয়ে এই জঙ্গলে এসে হারিয়ে গেছে। কাল সকাল হলেই তারা এই জঙ্গল থেকে নদীপথ বেয়ে পাশের গ্রামে ঠাঁই নেবে, কিন্তু আশেপাশের পরিবেশ দেখে মনে হয় এই জঙ্গলে তাদের ছাড়াও অন্য কেউ আছে। মাঝরাতে থেভান ঘুম থেকে উঠে কোরাকে কোথাও না দেখতে পেয়ে জঙ্গলে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। একটু পর সে খুঁজতে খুঁজতে কোরাকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। তার কাছে গিয়ে থেভান জিজ্ঞাসা করে সে এখানে কেন দাঁড়িয়ে আছে, কিন্তু কোরা তার কথার কোনো জবাব না দিয়ে মায়াবী চোখে সামনের একটি গাছের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই গাছটি পেছন থেকে বেরিয়ে আসে এক অর্ধনগ্ন মায়াবী নারী, এবং সে আস্তে আস্তে কোরার দিকে এগোতে থাকে। কোরা তার রূপে মুগ্ধ হয়ে কিছুই বলতে পারে না, কিন্তু থেভান এটা দেখে বুঝতে পারে যে মেয়েটি কোনো মানুষ নয়, তাই সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে কোরা মেয়েটি পিছু করতে করতে জঙ্গলের গভীরে যেতে শুরু করে। আর একসময় মেয়েটির শরীর পাওয়ার লোভের কারণে এই পিশাচের কাছে তার মৃত্যু হয়। পরের দিন সকালে থেভান ঘুম থেকে উঠে জঙ্গল পথ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় এক রাজপ্রাসাদের সামনে। জঙ্গলের মাঝে এই রাজবাড়ি দেখে প্রথমে একটু অবাক হলেও পরবর্তীকালে সে সেখান থেকে নারকেল ভেঙে খেতে শুরু করে। ঠিক তখনই একটি লোক পেছন থেকে বলে ওঠে, কে তুমি? না বলে কিছু খেলে সেটা চুরি করা বলে, জানো না? থেভান বলে, ক্ষুধার্ত অবস্থায় আমি কিছু না ভেবেই খেয়ে নিয়েছি, আমায় ক্ষমা করে দেবেন। লোকটি একটু বাইরে এসে থেভানকে জিজ্ঞাসা করে এখন কোন মাস চলছে। লোকটির এমন প্রশ্নে থেভান একটু অবাক হলেও পরবর্তীকালে সে জানায় এখন গরমকাল চলছে। তখনই ভেতর থেকে অন্য একজন ভারী গলায় বলে ওঠে, কে এসেছে? আর এটা শুনে লোকটি কোথাও যেতে শুরু করে। থেভানও লোকটির পিছু করতে করতে মহলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর লোকটি অজানা কারোর উদ্দেশ্যে বলে তাদের মহলে একজন অতিথি এসেছে। আর এটা শুনে একটি লোক বেরিয়ে আসে। ইনি হলেন এই প্রাসাদের মালিক, কট্টুমনপুট্টি। একে আমরা এবার থেকে মালিক বলেই ডাকবো। তো মালিক এখানে থেভানকে তার পরিচয় দিতে বললে থেভান জানায় সে একজন গায়ক। পাশের রাজ্যের রাজাকে ঘুম থেকে জাগানোর জন্য সে গান গাইতো, কিন্তু যুদ্ধ লেগে যাওয়ার কারণে সে পালিয়ে এই জঙ্গলে এসে ফেসে গেছে। এটা শুনে মালিক জানায় সে যদি ভালো গান শোনাতে পারে তাহলে আজ রাতটা সে এখানে কাটাতে পারবে। কথা মতো থেভানও একটি গান গেয়ে শোনায়। তার এই গান শুনে মালিক প্রসন্ন হয়ে তাকে বলে আজ রাতের খাওয়া দাওয়াটা সে এখানেই করবে, এবং রাঁধুনিকে থেভানের থাকার ঘর দেখাতে বলে। এই লোকটি আসলে এখানকার রাঁধুনি। কথা মতো রাঁধুনি থেভানকে তার থাকার ঘরের দিকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে রাঁধুনি বলে এই রাজপ্রাসাদের প্রত্যেকটা ঘরই বলতে গেলে একই রকম, তাই থেভান যেন হারিয়ে না যায়। কিন্তু থেভান এদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল, তাই রাঁধুনি বলে এটি হলো প্রাসাদের দক্ষিণ দিক এবং সে যেন ভুল করেও এদিকে না যায়। এখানে আমরা মহলের ওপর থেকে কিছু আওয়াজ শুনতে পাই, তাই থেভান রাঁধুনিকে জিজ্ঞাসা করে ওপরে কি আছে। রাঁধুনি জানায় এই প্রাসাদের বিভিন্ন ঘর এখনও পর্যন্ত বন্ধ, তাই কেউ জানে না সেখানে কি আছে। এরপর রাঁধুনি থেভানকে তার থাকার জায়গা দেখায় এবং বলে সে এই প্রাসাদে নতুন, তাই তাকে সতর্ক থাকতে হবে, কারণ এই প্রাসাদে আগে একজন বৈদ্য থাকত, কিন্তু গুপ্তধনের লোভে সেই প্রাসাদের দক্ষিণ দিকে গেছিল। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এটা শুনে থেভান একটু ঘাবড়ে যায়। পরের সিনে আমরা থেভানকে মালিকের সামনে গান গেতে দেখতে পাই, কিন্তু মালিক তার গান শুনে ঘুমিয়ে পড়েছিল। একটু পর সেখানে রাঁধুনি থেভানের জন্য খাবার নিয়ে চলে আসে, তাই মালিক তাকে খাওয়ার আদেশ দিলে বহুদিন ধরে ক্ষুধার্ত থাকা থেভান তৃপ্তি করে খেতে শুরু করে। এতদিন পর খাবার পাওয়ার জন্য থেভান ভগবানকে ধন্যবাদ জানায়, কিন্তু এই কথা আবার মালিকের পছন্দ হয় না। মালিক বলে খাবার তো আমি তোমাকে দিয়েছি, তাই তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত। এটা শুনে থেভান ভালোভাবেই বুঝে যায় যে মালিক সম্পূর্ণ ভগবান বিরোধী।
পরের সিনে আমরা রাঁধুনিকে কিছু খাবার নিয়ে মহলের উপরে যেতে দেখতে পাই। আর উপরে কি আছে এই বিষয়ে আমরা একটু পরে জানতে পারবো। এখন গভীর রাত। থেভান জঙ্গলের মধ্যে বাথরুম করতে আসলে কয়েকটি কবর দেখতে পায়। তার মনে একটাই প্রশ্ন, এত কবরগুলি কাদের? সে ভয়ে সেখান থেকে ছুটে রাজপ্রাসাদে এসে পড়ে। এরপর তার ঘরে যেতে যেতে সে ওপর থেকে কিছু শব্দ শুনতে পায়। কৌতূহলবশত উপরে উঠলে সেখানে রাঁধুনি রাখা খাবার দেখতে পায় এবং একটু পিছিয়ে যেতেই একটি শিকলে বেঁধে পড়ে যায়। অমনি শিকলটি যেন নড়ে উঠল। মনে হয় দরজার ওপরে শিকলে কিছু একটা বাঁধা অবস্থায় আছে। এটা দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন থেভান মহলে ঘুরতে ঘুরতে মালিককে একা একা একটি গেম খেলতে দেখতে পায়। এটা আসলে একটি পাশা গেম, যেটা দিয়ে রাজা মহারাজারা জুয়া খেলতো। তো মালিক এখানে থেভানকে খেলতে ডাকে এবং কিছু বাজি রাখতে বলে, কিন্তু থেভান জানায় তার কাছে বাজি রাখার মতো কিছুই নেই। তখন মালিক বলে সে চাইলে তার সময় বাজি রাখতে পারে, অর্থাৎ পাশা খেলায় যদি থেভান জিতে যায় তাহলে সে এখান থেকে চলে যেতে পারবে, কিন্তু যদি মালিক জিতে যায় তাহলে থেভান সারা জীবনের জন্য এখানে থাকতে হবে। এটা শুনে থেভান কিছু বাজি রাখতে চায় না। তখন মালিক থেভানের কাছে পাশা চাইলে থেভান পাশা দেওয়ার জন্য হাত বাড়াতেই মালিক কৌশলে তার হাত ছড়িয়ে নেয়। ফলে পাশা দুটো সোজা বোর্ডের উপরে পড়ে এবং খেলা শুরু হয়ে যায়। থেভানের না চাওয়া সত্ত্বেও মালিকের সঙ্গে তার গেমটি খেলতে হয়। এরপর এমন একটি সিচুয়েশান আসে যেখানে মালিককে জিততে হলে দুটো পাশাতেই 6 নম্বর পেতে হবে। মালিক পাশা চাললে তার একটাতে 6 আসে এবং দ্বিতীয়টায় 1 আসে, কিন্তু হঠাৎই মালিক তার কোনো শক্তি দিয়ে পাশা ঘুরিয়ে দেয়, ফলে সেখানেও 6 চলে আসে। অর্থাৎ মালিক এই খেলাটি জিতে গেছে এবং সে এটাতে অনেক খুশিও হয়। অন্যদিকে রাঁধুনি রান্না করছিল। তখনই সেখানে থেভান চলে আসে। রাঁধুনি এখানে মালিকের নিন্দা করে বলে খুব শীঘ্রই থেভান তার আসল চেহারা দেখতে পারবে। সেই দিন রাতে মালিককে খাবার খেতে দেখতে পাই। সেখানে থেভানও নিচে বসে খাবার খাচ্ছিল। মালিক এখানে থেভানের মায়ের সম্পর্কে কিছু একটা বলে, যেটা শুনে থেভান একদমই অবাক হয়ে যায়, কারণ সে কখনোই তার মায়ের সম্বন্ধে মালিককে কিছুই বলেইনি। এই সিন দেখে মনে হয় মালিক থেভানের সম্পর্কে সব কিছুই জানে। এখানে মালিক থেভানের কাছে জিজ্ঞাসা করে যে রাঁধুনি তার ব্যাপারে খারাপ কিছু বলেছে কিনা। থেভান ভয়ে সব অস্বীকার করে, কিন্তু মালিক তা বিশ্বাস করে না। মালিক আরও বলে এখানে আগেরবার যে এসেছিল সে রাঁধুনির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই আমি তাকে মেরে তার লাশ মহলের পেছনে পুঁতে দিয়েছি। এটা শুনে থেভান অনেক ভয় পেয়ে যায়। আর হঠাৎই সেখানে রাঁধুনি চলে আসে এবং সে মালিকের সাথে খারাপ ব্যবহার করে। মালিক রেগে তাকে মাথা নিচু করে কথা বলতে বলে, কিন্তু রাঁধুনি তার কথা শোনে না। তখনই সেখানে থাকা সমস্ত কিছু কাঁপতে শুরু করে এবং মালিক তার হাত আগে করে দূরে থাকা রাঁধুনিকে টেনে তার হাতের সামনে নিয়ে আসে। এটা দেখে থেভান তার চোখকেই বিশ্বাস করতে পারে না এবং সে ভালোভাবেই বুঝে যায় মালিক কোনো সাধারণ মানুষ নয়। এর পরের সিনে মালিকের কাছে মার খাওয়ার পর রাঁধুনি তার হাত মুখ ধুতে থাকে। তখন থেভান রাঁধুনিকে জিজ্ঞাসা করে মালিক তথা কট্টুমানপট্টি আসলে কে, এবং এই পয়েন্টে রাঁধুনি মালিকের ব্যাক স্টোরি বলে। আসলে কট্টুমানপট্টির বংশে একজন সন্ন্যাসী টাইপের কেউ ছিল, যিনি বরাহদেবের পুজো করে তাকে খুশি করেছিল। ফলে বরাহদেব খুশি হয়ে জাদুর বাক্স দান করে, যেটা চাট্টান নামক কিছু একটা ছিল। চাট্টানকে ইংলিশে আসলে গবলিন বলা হয় থাকে আর কি, কিন্তু চাট্টান অহংকারী হয় সে এক এক করে পরিবারের সবাইকে মেরে ফেলে। তাই চাট্টানকে থামাতে আসে এই বংশের শেষ সদস্য কট্টুমানপট্টি। যাই হোক, এরপর সেই দিন রাতেই থেভান জঙ্গলের সেই অর্ধনগ্ন নারীকে মহলের ভেতর যেতে দেখতে পায়, যে মালিকের সাথে ইন্টিমেট হচ্ছিল। পরের দিন সকালে থেভান ভয়ে মহল ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবে। সে তার জিনিসপত্র গোছাতে থাকে। ঠিক তখনই সেখানে মালিক চলে আসে। থেভান বলে সে এখান থেকে চলে যেতে চায়। জবাবে মালিক বলে তোমাকে কেউ আটকাবে না, কিন্তু এত বৃষ্টির মধ্যে তুমি কীভাবে যাবে? তখন দেখতে দেখতেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু বৃষ্টি আর থামে না। মালিক বলে এই বৃষ্টি বহু মাস ধরেও চলতে পারে। গতবার যে অতিথি এসেছিল তখন 3 বছর ধরে বৃষ্টি হয়েছিল। সেদিন রাতে রাঁধুনি এসে থেভানকে মদ্যপান করায়। এরপর তারা দুজন তাদের গল্প করতে থাকে। থেভান এখানে রাঁধুনিকে মদ্যপান করতে বলে, কিন্তু রাঁধুনি বলে মদ্যপান করলে মানুষ তার জ্ঞান হারিয়ে ফেলে। সেদিন রাতে থেভান ঘুমাতে ঘুমাতে
শিকলের আওয়াজ শুনতে পায়, যেটা তার দরজার সামনে থেকে আসছিল। থেভান দরজার দিকে দেখলে একটি রাক্ষসকে দেখতে পায়, যেটা তাকে খাওয়ার জন্য তার দিকে দৌড়ে আসে। কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। এরপর সে রাঁধুনিকে খুঁজতে রান্নাঘরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না, কারণ রাঁধুনি তো বাইরের মাটি কাটছিল। থেভান জিজ্ঞাসা করে, তুমি মাটি কেন কাটছো? কিন্তু রাঁধুনি তার কথার কোনো জবাব দেয় না। ফলে থেভান ভাবে এটা হয়তো তাকে কবর দেওয়ার জন্যই মাটি কাটছে। এই ভেবে সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এইবার সে তার জিনিসপত্র পর্যন্ত নেয় না। কিন্তু যখনই থেভান মহলের বাউন্ডারি পার করে, তখনই তার পেট ব্যথা শুরু হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বাড়তে থাকে। এরপর সে কোনো রকমে মহলের সামনে চলে আসে, যেখানে মালিক মহলের সামনে দাঁড়িয়েছিল। মালিক বলে, থেভান যদি যাওয়ার সময় তার কাছে আদেশ নিত, তাহলে এসব তার কিছুই হতো না। থেভান বলে তার ভুল হয়ে গেছে, এই জন্য সে এখান থেকে যাওয়ার আদেশ চায়। কিন্তু মালিক তাকে সরাসরি না করে দেয় এবং জোরে জোরে হাসতে থাকে। এরপর রাঁধুনি এসে থেভানের মুখে জল ঢেলে তাকে জাগায়। থেভান বলে সে এখান থেকে বেরোতে পারেনি। রাঁধুনি তাকে বলে এখান থেকে আজ পর্যন্ত কেউ বেরোতে পারেনি। এরপর রাঁধুনি থেভানের কাছে জিজ্ঞাসা করে সেখানে কতদিন এসেছে, তার কি মনে আছে? থেভান বলে কয়েকদিন আগেই এসেছে। রাঁধুনি বলে কয়েকদিন নাকি কয়েক মাস? এরপর সে থেভানের ও তার মায়ের নাম বলতে বলে, কিন্তু এখন থেভানের কিছুই মনে পড়ছে না। তাই রাঁধুনি থেভানকে কিছু একটা দেখানোর জন্য মহলের ওপরে নিয়ে যায়। রাঁধুনি এখানে থেভানকে একটি লাশ দেখানোর জন্য এনেছিল। সে থেভানকে বলে এই লাশটিও তার সব কিছু ভুলে পাগল হয়ে গেছিল, তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এরপর থেভান লাশের চেহারা দেখলে একদমই অবাক হয়ে যায়, কারণ এটা ছিল কট্টুমানপট্টির লাশ। তাই থেভান এখানে রাঁধুনিকে জিজ্ঞাসা করে তাহলে নিচে কে রয়েছে? তো রাঁধুনি বলে নিচে যে রয়েছে সে কোনো মানুষ নয়, বরং সে হলো এক রাক্ষস। এরপর তারা কট্টুমানপট্টির লাশকে মাটিতে দফন করে দেয়। স্নান করার সময় রাঁধুনি বলে এখান থেকে বেরোনোর একটাই উপায় আছে। এই মহলের একটি ঘরে একটি জ্বলন্ত প্রদীপ আছে, সেটা নিভিয়ে দিতে হবে। কিন্তু ওই রাক্ষস তার উপরে ঘরে থেকে সবসময় প্রদীপকে সুরক্ষা দেয়। ওই ঘরের চাবি ওই রাক্ষসের কাছেই আছে। এরপর বিকেলে থেভান আর রাঁধুনি মিলে চাবি চুরি করার পরিকল্পনা করে। থেভান বলে আজ রাতের খাবার মাংস এবং মদ দিয়ে ভরপুর হওয়া দরকার। এরপর বাকিটা আমি দেখে নেব। রাঁধুনি বলে তুমি যদি ধরা পড়ে যাও তাহলে আমি তোমাকে কোনোই সাহায্য করতে পারবো না। এরপর রাঁধুনি রাতের খাবার তৈরি করতে থাকে। রাতের খাবারে সে ইঁদুর রান্না করে, কিন্তু তখনই রান্নাঘরে সেই রাক্ষস চলে আসে। রাঁধুনি এই দেখে ভয় পেয়ে যায়। রাক্ষস বলে কাকে জিজ্ঞাসা করে তুমি থেভানকে মদ দিয়েছ? বেশি সময় নষ্ট না করে ওর জন্য কবর বানিয়ে ফেলো। রাতে থেভান রাক্ষসকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। থেভান রাক্ষসকে বলে আমি ভালোভাবেই জানি তুমি আমার কষ্ট দেখে মজা করো, আমি তোমার আসল রূপ দেখতে চাই। রাক্ষস বলে সময় আসলে দেখতে পারবে। এই বলে সে থেভানকে মদ নিয়ে আসতে বলে। থেভান মদ নিয়ে আসতে গিয়ে ভুলে যায় যে সেটা কোথায় ছিল এবং তার স্মরণশক্তি হারিয়ে যায়। তাই সে সেখানে বসে পড়ে। একটু পর বৃষ্টি থেমে যায় আর থেভানের সব কিছু মনে পড়ে যায়। এরপর থেভান একটি চাকু নিয়ে সেই রাক্ষসের কাছে যায়। তখন সে ঘুমিয়েছিল, তাই থেভান তার কাছে চাবি খুঁজতে থাকে। কিন্তু তখনই রাক্ষসটি উঠে পড়ে এবং থেভানকে বলে তার মৃত্যুর সময় এসে গেছে। এই জন্য থেভান পেছন থেকে চাকু বের করে রাক্ষসকে মারার চেষ্টা করে, কিন্তু সে থেভানের গলা ধরে নেয় এবং তার মুখ দিয়ে আত্মা শুষে নিতে থাকে। কিন্তু তখনই নিচে ঘর থেকে কিছু আওয়াজ আসে, তাই রাক্ষসটি থেভানকে ছেড়ে তার চাবি খুঁজতে থাকে। তখন তার মনে পড়ে যায় যখন সে রাঁধুনিকে ধরেছিল তখনই হয়তো সে চাবিটি চুরি করে নিয়েছে। অন্যদিকে রাঁধুনি প্রদীপের ঘরে ঢুকে প্রদীপ নিভিয়ে দেয়। প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথেই প্রাসাদের সমস্ত আলো নিভে যায়। অন্ধকারে চলতে চলতে থেভান একটি ঘরে পৌঁছে যায়, যেখানে কালো জাদুর বিভিন্ন রকম জিনিসপত্র ছিল। তখনই সেখানে রাঁধুনি চলে আসে। তাই থেভান রাঁধুনির গলা ধরে তাকে বলে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। রাঁধুনি বলে এখন তাদের ঝামেলা করার সময় নেই। ঠিক তখনই তারা দুজন কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। রাঁধুনি বলে এই সময় রাক্ষসটি কমজোর হয়ে গেছে, আমাদের ওকে যে করে হোক এই বক্সে বন্দি করতে হবে। এরপর তারা মশাল জ্বালিয়ে রাক্ষসকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাঁধুনি এখানে বলে সে এখন যা কিছু বলবে তুমি তার কিছু বিশ্বাস করবে না, কারণ সে এখন সব কিছু মিথ্যে বলবে। সে চাইলে তোমার উপর হামলাও করে দিতে পারে। বেঁচে থাকতে হলে
তার কোনো কথা বিশ্বাস করবে না। এই বলে তারা দুজন প্রদীপের ঘরে পিশাচকে খুঁজতে থাকে। রাঁধুনি বলে, লুকিয়ে না থেকে বাইরে বেরিয়ে আয়, আজ আমি তোকে মেরে প্রতিশোধ নেব। আমার শরীরে যে রক্ত বইছে সেটা শুধুমাত্র কর্তিমান পট্টির রক্ত। পিশাচ বলে, অসম্ভব, আমি তার পুরো বংশ খতম করে দিয়েছি। রাঁধুনি বলে, কর্তিমান পট্টির একটি দাসীর সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং সে তাদের সন্তান। এই জন্য পিশাচ রাঁধুনির উপর হামলা করে দেয়, কিন্তু সে কোনো রকমে বেঁচে যায়। এরপর থেবান চাকু দিয়ে পিশাচের উপর হামলা করে এবং চাকুটি তার হাতের ভেতর ঢুকে যায়। অন্যদিকে রাঁধুনি আগুনের উপর কিছু একটা মন্ত্র বলে, ফলে পিশাচ একটু অন্যমনস্ক হয়ে যায়। আর এই সুযোগে থেবান চাকু দিয়ে পিশাচের পেটে হামলা করে, কিন্তু রাক্ষসটি থেবানের গলা ধরে তাকে দূরে ফেলে দেয়। এর ফলে সে কিছুক্ষণ অজ্ঞান হয়ে যায়। একটু পর যখন থেবানের জ্ঞান ফিরে আসে তখন সে সেই ঘরে কাউকে খুঁজে পায় না, তাই সেখানে পড়ে থাকা মশালটি নিয়ে সে রাঁধুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাঁধুনি পিশাচকে খুঁজছিল, তখনই সেই জায়গা ঘুরতে থাকে, ফলে রাঁধুনি সেখানেই ফেসে যায়। এদিকে থেবানও এক জায়গায় আটকে পড়েছিল এবং সেখানে ছাদ আস্তে আস্তে নিচে নেমে আসছিল। দেখতে দেখতেই থেবান সেখানে একটি কবরের মতো ছোট জায়গায় ফেসে যায়, তাই সে সেখান থেকে জোরে জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে রাঁধুনিও দেয়ালের বাড়ি খেতে খেতে অবশেষে প্রদীপের ঘরে এসে পড়ে। আর এদিকে থেবান কান্না করতে থাকে এবং একসময় অক্সিজেনের অভাবে তার মশালটি নিভে যায়, কিন্তু সে কোনো রকমের দেয়াল ভেঙে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই রাঁধুনি তার পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় কর্তিমান পট্টির রূপে রাক্ষস সেখানে বসে কান্না করছে, তাই সে রাঁধুনির বাবা সেজে তার মন গলানোর চেষ্টা করে। ততক্ষণে সেখানে থেবানও পৌঁছে গেছে। রাঁধুনি বলে তার পূর্বপুরুষের মতো সে তার কথার কোনো বিশ্বাস করবে না। এরপর রাঁধুনি থেবানকে বক্সটি নিয়ে আসতে বলে। আমাকে বাক্স বন্ধ করার পর থেবানকে বলে, রাঁধুনি তোমাকেও মেরে ফেলবে। রাঁধুনি তার কথা না শুনে থেবানকে বাক্সটি খুলতে বলে। ইতিমধ্যে পিশাচটি রাঁধুনির উপর হামলা করে দেয় এবং তার গলা টিপে হত্যা করার চেষ্টা করে। তখনই থেবান একটু চাকু নিয়ে রাক্ষসের মাথায় সেটি ঢুকিয়ে দেয়, ফলে রাক্ষসটি খুবই কমজোর হয়ে পড়ে। এই সুযোগ নিয়ে রাঁধুনি রাক্ষসটির হাত থেকে একটি জাদুর আংটি খুলে নেয়। এরপর রাঁধুনি রাক্ষসটিকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। তার মরার সময় কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং তার মরার পর তার ভেতর থেকে আসল রাক্ষস বেরিয়ে আসে, আর সে সেই ঘরেই লুকিয়ে পড়ে। রাঁধুনি সেখানে গিয়ে বলে, বাইরে বেরিয়ে এসো, এবার থেকে আমি তোমার মালিক। এই বলে সে আংটিটি বের করে, যেটা দেখে রাক্ষসটি তার মাথা নিচু করে নেয়। যখনই রাঁধুনি সেই আংটিটি পরতে যায় তখনই থেবান তার হাত ধরে নেয়। থেবান বলে, এই আংটিটি কেউ পরলে সে ভণ্ড হয়ে যায়, কিন্তু রাঁধুনি বলে এই আংটির উপর শুধুমাত্র তার অধিকার আছে এবং থেবান যদি বিরোধিতা করে তাহলে তাকে মরতে হবে। এরপর তারা দুজন মারপিট করতে থাকে। রাক্ষসটি দূর থেকে তাদের মারপিট করা দেখছিল। মারপিটের এক পর্যায়ে আংটিটি নিচে পড়ে যায়, কিন্তু তাদের মারপিট বন্ধ হয় না এবং দেখতে দেখতেই সেখানে চারিদিকে আগুন লেগে যায়। এতক্ষণে থেবান সেই আংটিটি তুলে নেয় এবং সেখানে সমস্ত কিছু ভেঙে তাদের উপর পড়ে যায়। পরের দিন থেবান একা সেই রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে আসে। এইবার আর তার বমি হয় না। এরপর জঙ্গলে যেতে যেতে হঠাৎই পেছন থেকে রাঁধুনি তার উপর হামলা করে দেয়। রাঁধুনি তাকে মারতে মারতে বলে, তার ডান দিকের কানের কোথায়। এই দেখে সে বুঝে যায় থেবান সেখানেই মারা গেছে এবং তার রূপে সে রাক্ষস দাঁড়িয়ে আছে। তাই সে সেখান থেকে পালিয়ে যায় এবং নদী পার করতে করতে তার সামনে কিছু ইংরেজ চলে আসে। এই জন্য তাদের মারার জন্য সে একটি পাথর তুলে নেয়, কিন্তু ঠিক তখনই ইংরেজরা তাকে গুলি করে হত্যা করে ফেলে। এরপর ইংরেজরা তাদের দলবল নিয়ে নদীর বিপরীত দিকে যেতে শুরু করে, কিন্তু এই গাধাদেরকে বলবে যে এই পথ ধরে তারা মৃত্যুর মুখে যাচ্ছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, সত্যি কথা বলতে এই মুভিতে তেমন ভয়ানক সিন না থাকলেও মুভিটি দেখতে আমার বেশ ভালোই লেগেছে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো এবং চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।